হাজার হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাতে চায় ভারত। জানাবো বোরকা পরে ভারতে চলে যান আনিসুলের আস্থাভাজন আওয়ামী লীগ নেতা। এদিকে সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত থাকবে কিনা পুনর্বিবেচনা করবে বিএনপি। এবং সর্বশেষে জানাবো উপদেষ্টা পরিষদের বৈঠকে 5 সিদ্ধান্ত। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হাজার হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাতে চায় ভারত। বিপুল সংখ্যক বাংলাদেশিকে ফেরত পাঠানোর প্রয়োজন বলে মন্তব্য করেছে ভারত। দেশটি বাংলাদেশ সরকারকে এজন্য জাতীয়তা যাচাই প্রক্রিয়া ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছে। সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আমাদের এখানে বিপুল সংখ্যক বাংলাদেশি আছেন যাদের ফেরত পাঠাতে হবে। আমরা বাংলাদেশকে জাতীয়তা বাছাই করতে বলেছি। আমাদের কাছে 2360 জনের তালিকা রয়েছে যাদের নিজ দেশে ফেরত পাঠাতে হবে। তাদের বেশিরভাগ কারাদণ্ড ভোগ করেছে, কিন্তু কয়েকজনের জাতীয়তা বাছাই 2020 সাল থেকে থমকে আছে। শুধু বাংলাদেশে নয়, যারা ভারতে অবৈধ উপায়ে প্রবেশ করেছে তাদের সবাইকে আইন অনুযায়ী ফেরত পাঠানো হবে বলে মন্তব্য করেন রণধীর জয়সওয়াল। এদিকে গত কয়েকদিন ধরে অবৈধ বাংলাদেশিদের গ্রেফতারের প্রক্রিয়া ত্বরান্বিত করছে ভারত। গত মাসে গুজরাটে 1000 জনকে আটক করেছিল দেশটির পুলিশ, যাদের অনেকেই বাংলাদেশি ছিলেন। এছাড়া ভারত গত কয়েকদিন ধরে সীমান্ত দিয়ে অনেককে পুশ ইন করেছে। এতে সহায়তা করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুধুমাত্র সাম্প্রতিক সময়ে ভারত থেকে প্রায় 300 জনকে পুশ ইন করা হয়েছে, যার মধ্যে মিয়ানমারের রোহিঙ্গারাও রয়েছেন। বিশেষ করে গত 7 থেকে 9 মের মধ্যে প্রত্যন্ত অঞ্চল দিয়ে এসব মানুষকে পুশ ইন করা হয়। এরপর এ বিষয়ে ভারতে চিঠি দিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বোরকা পরে ভারতে চলে যান আনিসুলের আস্থাভাজন আওয়ামী লীগ নেতা। গত 5 আগস্ট দেশ থেকে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই থেকে বিপাকে দলটির শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা। সারা দেশের মতো ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়ও তার ব্যতিক্রম নয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক প্রভাবশালী পৌর মেয়র তাকজিল খলিফা কাজলও পালিয়েছেন। তিনি ভারতের ত্রিপুরার রাজ্যে পালিয়েছেন। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি ছবি ভাইরাল হয়। কাজল সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের খুবই আস্থাভাজন ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানে গত 5 আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের দিন পুকুর সাঁতরে বোরকা পরে পালিয়ে ভারতে চলে যান তিনি। এরপর একে একে বের হতে থাকে আখাউড়া পৌর কর্তৃপক্ষের লাগামহীন অনিয়ম দুর্নীতির চিত্র। অভিযোগ রয়েছে এসব অপকর্মের মাস্টার মাইন্ড পৌরসভার উপসহকারী প্রকৌশলী ফয়সাল আহমেদ খান। অথচ পথ পরিবর্তনের 9 মাস পরও বহাল তবিয়তে আছেন এই প্রকৌশলী। জানা গেছে সম্প্রতি সিএনজি চালিত অটোরিকশা স্ট্যান্ড ইজারা দিতে গেলে চাঁদাবাজি বন্ধে পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে চালকরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি করেন। তাদের অভিযোগ, সুচতুর প্রকৌশলী ফয়সাল আহমেদের কুবুদ্ধিতে পৌর কর্তৃপক্ষ 50 লাখ টাকার আখাউড়া বাইপাস পুরনো থানা ও রাজার দিঘি নামের 3টি সিএনজি অটোরিকশা স্ট্যান্ড ইজারা দিয়েছেন। 2010 সালের 21 ডিসেম্বরের উপসহকারী প্রকৌশলী হিসেবে ফয়সাল আহমেদ খান আখাউড়া পৌরসভায় যোগদান করেন। এরপর সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক মেয়র তাকজিল খলিফা কাজলের ঘনিষ্ঠ হওয়ার একই কর্মস্থলে প্রায় 15 বছর সময় ধরে চাকরি করেন। এই সময় দুর্নীতি আর ঘুষ বাণিজ্যের মাধ্যমে হাতিয়েছেন কোটি কোটি টাকা, গড়েছেন বিপুল সম্পদ সহ বিলাসবহুল বহুতল ভবন। এখন আবারও ভোল পাল্টে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে আঁতাত করে ফের অনিয়ম আর দুর্নীতিতে মজেছেন। এ বিষয়ে আখাউড়া পৌরসভা উপসহকারী প্রকৌশলী ফয়সাল আহমেদ খান তার বিরুদ্ধে আনিত সব অভিযোগ মিথ্যা বলে জানান। সম্পদ বিতরণের হিসাব জানতে চাইলে তিনি সংযোগ কেটে দিয়ে আর ফোন রিসিভ করেননি। অভিযোগ রয়েছে প্রকৌশলী ফয়সাল আহমেদ পৌর এলাকার বাসিন্দাদের নতুন ভবন নির্মাণ কাজের অনুমোদন ও বাড়ি তৈরির ক্ষেত্রে পৌরসভার ধার্যকৃত ফি ছাড়া অতিরিক্ত টাকা আদায় করেছেন। ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের বিল আটকে দিয়ে কমিশন গ্রহণ সহ ঘুষ বাণিজ্যের মাধ্যমে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া পৌরসভার নিজস্ব অর্থায়নে নির্মিত উন্নয়ন ও সংস্কার কাজের প্রকল্পে মাত্রাতিরিক্ত ব্যয় বৃদ্ধিতে সহায়তা করার মতো গুরুত্বপূর্ণ অভিযোগ রয়েছে ফয়সালের বিরুদ্ধে। পৌরসভা সূত্রে জানা যায়, আখাউড়া পৌরসভায় ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন প্রকল্প বাস্তবায়নের জন্য 2019 সালে 120 কোটি টাকার একটি প্রকল্প দেয় বিশ্বব্যাংক। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক এই প্রকল্পটি বাস্তবায়নে পৌর এলাকায় নতুন পাইপ লাইন সম্প্রতি
সম্প্রসারণ ও পানির লাইন স্থাপন কাজ চলমান থাকলেও সংযোগ না দিয়েই পৌর নাগরিকদের কাছ থেকে পানির সংযোগ ফি বাবদ টাকা উত্তোলন করে তা আত্মসাৎ করেন প্রকৌশলী ফয়সাল। এমনকি প্রকৌশলী ফয়সাল আহমেদের দেওয়া পরিকল্পনা মাফিক সাবেক মেয়র কাজল কাউন্সিলরদের মতামত ছাড়াই সব সিদ্ধান্ত নিতেন। এসব বিষয়ে তখন কাউন্সিলরদের ক্ষোভ থাকলেও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের আস্থাভাজন প্রভাবশালী ও সাবেক মেয়র কাজলের ভয়ে কেউ মুখ খোলেনি। আখাউড়া পৌরসভার উপসহকারী প্রকৌশলী ফয়সাল আহমেদ খানের সময় পৌরসভার উন্নয়ন প্রকল্পের কাজ, সড়ক বাতি স্থাপন, ড্রেন, ডিভাইডার ও ফুটপাত নির্মাণ সহ যত কাজ হয়েছে তার সবই নিম্নমানের এবং কোনোটাই টেকসই হয়নি বলে স্থানীয়রা জানান। জানা গেছে 2010 সালের 21 ডিসেম্বর উপসহকারী প্রকৌশলী হিসেবে ফয়সাল আহমেদ খান আখাউড়া পৌরসভায় যোগদান করেন। এরপর সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক মেয়র তাকজিল খলিফা কাজলের ঘনিষ্ঠ হওয়ায় একই কর্মস্থলে প্রায় 15 বছর সময় ধরে চাকরি করেন। এই সময় দুর্নীতি আর ঘুষ বাণিজ্যের মাধ্যমে হাতিয়েছেন কোটি কোটি টাকা, গড়েছেন বিপুল সম্পদ সহ বিলাসবহুল বহুতল ভবন। এখন আবারও ভুল পাল্টে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে আতাত করে ফের অনিয়ম আর দুর্নীতিতে মজেছেন। এ বিষয়ে আখাউড়া পৌরসভার উপসহকারী প্রকৌশলী ফয়সাল আহমেদ খান তার বিরুদ্ধে আনিত সব অভিযোগ মিথ্যা বলে জানান। সম্পদ বিবরণীর হিসাব জানতে চাইলে তিনি সংযোগ কেটে দিয়ে আর ফোন রিসিভ করেননি। বর্তমানে পৌর প্রশাসকের দায়িত্বে থাকা ইউএনও জিএম রাশেদুল ইসলাম জানান, ভুক্তভোগীদের লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত থাকবে কিনা পুনর্বিবেচনা করবে বিএনপি। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, তাই সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া দুটোই একই সঙ্গে চলতে পারে বলে মনে করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, পতিত ফেসিবাদী শক্তির ব্যক্তি বা অর্থাৎ দল ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচার প্রক্রিয়া চলমান থাকবে। খন্দকার মোশাররফ হোসেন বলেন, যে বিষয়গুলো এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে সে বিষয়গুলো আমাদের আগের প্রস্তাব ও পরামর্শের মতো উপেক্ষিত হলে তা হবে দুর্ভাগ্যজনক। সেক্ষেত্রে অনিবার্যভাবে বিএনপি অন্তর্বর্তী সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত থাকবে কিনা তা পুনর্বিবেচনা করতে বাধ্য হবে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত কয়েকজন উপদেষ্টা যাদের বক্তব্য এবং কর্মকাণ্ডে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, এমন বিতর্কিত উপদেষ্টাদের সরিয়ে দেওয়ার দাবি আমরা তুলেছিলাম। অন্তর্বর্তী অস্থায়ী সরকারের একমাত্র ম্যান্ডেট হচ্ছে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা। অথচ সরকারের মুখপাত্র হিসেবে প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেছেন যে এই সরকারের সবকিছু করার ম্যান্ডেট রয়েছে। মানবিক করিডোর এবং চট্টগ্রাম বন্দর দিয়ে সরকারের বিভিন্ন বক্তব্য ও কর্মকাণ্ডে জাতীয় স্বার্থ রক্ষিত হচ্ছে কিনা সেটা সর্বাগ্রে বিবেচনায় নেওয়া দরকার বলে উল্লেখ করেন মোশাররফ হোসেন। তিনি বলেন, এছাড়া এমন জাতীয় গুরুত্বপূর্ণ দীর্ঘ মেয়াদী নীতি নির্ধারণী কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার অন্তর্বর্তীকালীন অস্থায়ী সরকারের আছে বলে এই দেশের জনগণ মনে করে না। সাবেক এই মন্ত্রী বলেন, দেশের নিরাপত্তা সংশ্লিষ্ট স্পর্শকাতর ও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার বিবেচনায় নিয়ে যাতে দেশে অস্থিতিশীল কোনো পরিবেশ সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রেখে এই বিষয়ে যে কোনো সিদ্ধান্ত কেবল জনগণের ধারা নির্বাচিত সরকার কর্তৃক জাতীয় ঐক্যমতের ভিত্তিতে গৃহীত হয় সমীচীন। বিএনপি নেতা বলেন, অন্তর্বর্তী সরকারের যেসব উপদেষ্টা একটি নতুন রাজনৈতিক দলের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত বলে সবাই জানে ও বুঝে, উপদেষ্টা পরিষদে তাদের উপস্থিতি সরকারের নির্দলীয় নিরপেক্ষ পরিস্থিতিকে ক্রমাগত প্রশ্নবিদ্ধ করে চলেছে বলেই সরকারের ভাবমূর্তি রক্ষার্থে তাদেরকে অব্যাহতি প্রদান করা প্রয়োজন। তিনি বলেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টার গতকালের বুধবার বক্তব্য আবারও নতুন বিতর্কের জন্ম দিয়েছে। সরকারের ভাবমূর্তি রক্ষার্থে তাকে অব্যাহতি প্রদান করতে হবে। ফেসিবাদের দোসর কয়েকজন উপদেষ্টাকে সরিয়ে দেওয়ার দাবি ইতিপূর্বে অনেকবার উত্থাপন করেছে। মোশাররফ হোসেন বলেন, যেহেতু একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা এই সরকারের প্রধান কাজ, তাই মাথা ভারী উপদেষ্টা পরিষদ না রেখে শুধু রুটিন ওয়ার্ক পরিচালনার জন্য একটি ছোট আকারের উপদেষ্টা পরিষদ রাখাই বাঞ্ছনীয়। বিএনপির এই নেতা আরও বলেন, রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে একটি সংস্কার সনদ তৈরির প্রক্রিয়ার মধ্যেই আলাপ আলোচনা অব্যাহত থাকা সত্ত্বেও একই বিষয়গুলো নিয়ে এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে একটি দলের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি আমাদের এবং সরকারকে বিব্রত করে সার্চ কমিটির মাধ্যমে আইন অনুযায়ী নির্বাচন কমিশন গঠিত হলেও একটি মহল নির্বাচন কমিশন পুনর্গঠন চাই। সরকার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের প্রক্রিয়া সর্বক্ষেত্রে আমাদের মতামত না নিলেও নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে সব পক্ষকে অন্তর্ভুক্ত করে এই কমিশন গঠন করেছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সংক্রান্ত বিষয়ে আদালতের রায় অনুযায়ী গেজেট নোটিফিকেশন
বিশ্লেষণ করায় নির্বাচন কমিশনকে অন্যায় ও অযৌক্তিকভাবে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে বলে দাবি করেন বিএনপির এই নেতা। তার মতে, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য দেশের জনগণ রক্ত দিয়ে গণ অভ্যুত্থান করেছে, সুতরাং আমাদের আইনের শাসন প্রতিষ্ঠায় দৃঢ় সংকল্পবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, আমরা আশা করব নির্বাচনী ট্রাইব্যুনাল এবং উচ্চ আদালতের রায়ের প্রতি সম্মান প্রদর্শন করে অতি শিগগিরই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ গ্রহণ করানোর ব্যবস্থা নেবে। খন্দকার মোশাররফ বলেন, নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা। এমন বাস্তবতায় স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশন ঘেরাও করার বিষয়টি উদ্দেশ্যমূলক ও রহস্যজনক। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।